আচ্ছা, গত ক্লাসে আমরা কি বলে ওই যে কর্মপত্রটা সলভ করতেছিলাম, তাই না? নওশিন যদিও ছিল না, বাট ফারজানা ছিল না ফারজানা? এই যে এই কর্মপত্রটা আমরা জি সলভ ম্যাম, করতেছিলাম না? জি হ্যাঁ মিস, সলভ হ্যাঁ, পুরোটা করছি। শেষ করতে পারি নাই। জি মিস, হ্যাঁ 4 না 5 পর্যন্ত করছি। হ্যাঁ, আমরা 6 নাম্বারটা বলে ফেলছিলাম, বাট 6 নাম্বারটা এক্সপ্লেন করতে পারি নাই। 5 নাম্বার পর্যন্ত হয়েছিল, জি তাই ম্যাম। না? হ্যাঁ, আমার খুবই খারাপ লাগতেছে যে আমি আসলে টাইমটা নিয়ে একটা ফাইজলামি করে ফেলছি। টাইমটা আসলে আমার ঠিকঠাক মতো দেওয়া উচিত ছিল, খুবই বাজে লাগতেছে। বেশ, মানুষ মাত্রই তো ভুল। হ্যাঁ, এটা ঠিক আছে, বাট মানে কেউ যদি দেখা যায় যে ওই টাইম অনুযায়ী রেডি হয়ে থাকে, তো ওরা তো মানে অনলাইনেও আসবে না। নওশিন যে টেক্সটটা করছে সেই টেক্সটটাও দেখবে না, তো এরপর একটা কেমন একটা বিশ্রী ব্যাপার হয়ে যাবে, খুবই বাজে লাগতেছে। আচ্ছা দেখো, আমাদের 6 নাম্বারটাতে কি বলছে নওশিন, তুমি লাস্টের ক্লাসটা একটু ইউটিউব থেকে দেখছো? নো ম্যাম, ইদানিং আমার নেট অনেক প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, খুবই বাজে অবস্থা হচ্ছে, এর জন্য মনে করো যে তার কেটে ফেলা আছে এখানে। তার কেটে ফেলছে, আমারটাও কাটছিল, পরে আরো সমস্যা, অনেক 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 সমস্যা, কি যে একটা বিপদে আছে বুঝছো, মানে খুবই বড় বিপদে পড়ে গেছি এই অনলাইন ক্লাস টাস নিয়ে, নেটের কানেকশন নিয়ে। আচ্ছা দেখো 6 নাম্বার কি বলছে, আমাদের গত ক্লাসে আমরা এই কর্মপত্রে আমরা যে হেনরি ফিওলের 14টা নীতি ছিল, তারপর এডিশনাল যে 3টা আরো নীতি আছে সেই 3টা নীতি পড়লাম। তারপর হলো হেনরি ফিওলের যে 14টা নীতি আছে সেই নীতিগুলো আসলে এইখানে হলো আমাদের যে বিভিন্ন উদ্দীপকের ঘটনা দেয় না সৃজনশীলে, সেই ঘটনার মতো ছোট ছোট একটা ঘটনা দেওয়া, তো কোন নীতি এইখানে ব্যবহার হয়েছে সেটাই হলো আমরা মেনলি এটা আইডেন্টিফাই করছি। হ্যাঁ, 5 নাম্বার পর্যন্ত হয়েছে, তুমি যদি আমাদের গত ইউটিউব ক্লাসটা দেখো তাহলে বুঝতে পারবা যে আসলে কোনটা কি। তারপরে তুমি যদি কোনটা বুঝতে না পারো তাহলে আমাকে একটু পার্সোনাল টেক্সট করে বললো যে মিস আমি এটা বুঝি নাই, এটা কেন এটা হলো, ঠিক আছে নওশিন? আবার জান্নাত আছে, জান্নাত গত ক্লাসে ছিল 221 নাম্বার রোল। জান্নাত তুমি কি ক্লাসগুলো বুঝতে পারছো গত ক্লাসটা? জান্নাত, জান্নাতুল মিস, পেজটা কত নাম্বার ছিল যেন হারাই ফেলছি। এটা হলো 50 নাম্বার পেজ। ওকে ম্যাম। হ্যাঁ জান্নাতুল, আনমিউট করো তো বাবা, জি মিস। মিউট করো জান্নাতুল। জি হ্যাঁ মিস। তুমি, হ্যাঁ তুমি কি বুঝতে পারছো পড়া? জি মিস। আচ্ছা ঠিক আছে, যেটা না বুঝবা অবশ্যই জিজ্ঞেস করবা, ঠিক আছে? জি মিস। আচ্ছা। হ্যাঁ দেখো 6 নাম্বারটাতে বলছে উৎপাদন ব্যবস্থাপক প্লান্ট কর্মকর্তাকে তার দায়িত্ব ও ক্ষমতা বুঝিয়ে দিলেন ও সংশ্লিষ্ট অধস্তনদের তাকে মান্য করার নির্দেশ দিলেন। মানে এদিকে উৎপাদন যিনি ব্যবস্থাপক আছেন তিনি হলো তার দায়িত্ব ও ক্ষমতা বুঝিয়ে, প্লান্ট কর্মকর্তাকে, মানে উৎপাদন ব্যবস্থাপক হলো টপ লেভেলে আছে, ওনার নিচে যে আছে প্লান্ট কর্মকর্তা তাকে হলো কি কি তার দায়িত্ব আছে এবং তার কি ক্ষমতা, সে আসলে কি কি করতে পারবে সেটা হলো বুঝাই দিল। হ্যাঁ, এবং তার আন্ডারে মানে ওই প্লান্ট কর্মকর্তার আন্ডারে যারা আছে তাদেরকে মানে বলছে যে ওই যে প্লান্ট কর্মকর্তা সকল আদেশ মেনে চলতে। তাহলে এটা কোন নীতি হবে জান্নাতুল, বলো তো এটা কোন নীতির ব্যবহার? বলতে পারতেছি না। কেন বলতে পারতেছো না? তুমি প্রত্যেকটা নীতি বুঝো নাই? আমি লাস্ট ক্লাসে ছিলাম না, আবার নেট অনেক ছিল। শোনো, এই নীতিটা কিন্তু লাস্ট ক্লাসে পড়া হয়নি, আমাদের একদম শুরুর দিকে একটা নীতি, এটা অনেক আগে একদম শুরুর দিকে সেকেন্ড পেপার ক্লাসের একটা নীতির মধ্যে এটা পড়ে গেছে। তোমার কি মনে হয় এদিকে কি দায়িত্ব আছে ক্ষমতা আছে? তো এই দায়িত্ব ক্ষমতার কি কোন নীতি আমাদের বইয়ে আছে আমাদের এই চ্যাপ্টারে? কোনটা বলো তো? ম্যাম, হ্যাঁ নওশিন, এটা কি আদেশের ঐক্য নীতি হবে? আদেশের ঐক্য, আদেশের ঐক্য নীতির মূল জিসটা কি বলতো? একজন কর্মীর আদেশ করতে হবেন, মানে একজন ব্যক্তি হচ্ছে আদেশ করবে আর মানে কাজ কিভাবে হচ্ছে তা দেখবে সেটা। হ্যাঁ, এটা হলো আদেশের, আদেশের নীতিটা হইলো যে একজন কর্মচারীকে শুধুমাত্র একজন বসই তাকে নির্দেশ দিতে পারবেন, একাধিক মানে সুপিরিয়র বা সুপারভাইজার তাকে কোনো নির্দেশ দিতে পারবে না, তাই না নওশিন? হ্যাঁ, তো এইটা তো আমরা বুঝলাম, বাট এইখানে কোথায়, হ্যাঁ এই 2 নাম্বারটা একটু পড়ো তো, কর্তৃত্ব দায়িত্বের সমতা রক্ষণের নীতি। দেখো তো কি বলছে নওশিন, একটু পড়ো, দেখতে পাচ্ছো? কৃতিত্ব হলো, জি না, কৃতিত্ব হলো আদেশ দানের অধিকার, অন্যদিকে
কর্তৃপক্ষের দায়িত্ব হলো জবাবদিহি করার বাধ্যবাধকতা। এই অধিকার ও বাধ্যবাধকতায় সমতা রক্ষাকে কৃতিত্ব ও দায়িত্বের সমতা রক্ষণ বলে। কোনো ব্যক্তির নিকট থেকে সঠিকভাবে কাজ পেতে চাইলে তাকে যেমনই কৃতিত্ব ও দায়িত্ব বুঝিয়ে দিতে হয়, তেমনি উভয়ের মধ্যে যাতে সমতা বজায় থাকে সেটিও নিশ্চিত করা আবশ্যক। একজনকে হিসাব নিরীক্ষার দায়িত্ব দিলে তাকে প্রয়োজনীয় খাতাপত্র ও হিসাব তলব করার কৃতিত্ব প্রদান করা উচিত। অন্যথায় নওশীন, তার এটা কর্তৃত্ব, কৃতিত্ব না বাবা, এটা আচ্ছা, কর্তৃত্ব। হ্যাঁ, কর্তৃত্ব, ওকে না, কর্তৃত্ব প্রদান করা উচিত, অন্যথায় তার পক্ষে হিসাব নিরীক্ষার কাজে সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব হবে না। এই কর্তৃত্ব ও ক্ষমতা যদি অনেক বেশি থাকে, এটাকে কিন্তু জোড়াময় কাঠামো। সেই পড়ে যান। পরিমাণে কারো নিকট তাকে জবাবদিহি করতে না হয়, তবে ব্যক্তি স্বেচ্ছাচারী হতে বাধ্য। অধিকাংশ ক্ষেত্রে স্বেচ্ছাচারী নেতৃত্ব সৃষ্টি হওয়া মূল কারণ এখানে। নওশীন, নওশীন আমি কিছু শুনতে পাচ্ছি না, মিউট হয়ে গেছে। হ্যাঁ ফারজানা বলো। বলেছি তো এটা। মিস আচ্ছা, এটা কি কর্ম বিভাজন বা কার্য বিভাগের নীতি বা কর্তৃক দায়িত্বের নীতি? দুই নাম্বারটা। আচ্ছা আচ্ছা, নওশীনের কনফিউশনটা আগে শেষ করি, তারপর হলো ফারজানাটা শেষ করব। আচ্ছা, আদেশের ঐক্য নীতি, নওশীন বললো এটা ওর আদেশের ঐক্য নীতি লাগছে। দেখো, একজন কর্মীর আদেশকর্তা হবেন একজন মাত্র ব্যক্তি, এরূপ হওয়ার বিষয়টি নিশ্চিতকরণের নীতিকেই ব্যবস্থাপনা আদেশের ঐক্য নীতি বলে। ঠিক আছে, তার মানে বুঝলাম যে যেটা আমরা একটু আগে বললাম। তারপর কর্মবিভাজনের নীতিটা হলো মেইনলি আমাদের সবাই সব কাজ করবে না, সবারই কিছু কাজ বিভাগ করা থাকবে এবং সে শুধু তার ওই কাজটাই করবে। যেমন প্রতিষ্ঠানে কাজকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকের দায়িত্ব কর্তৃত্ব সুস্পষ্টভাবে নির্দিষ্ট করার নীতিকেই ব্যবস্থাপনার কার্য বিভাজনের নীতি বলে। ঠিক আছে ফারজানা, বুঝছি। আচ্ছা জি নওশীন, ম্যাম। আমরা তো এখন দুইটা পড়লাম, তোমারে তো দায়িত্ব ও কর্তৃত্বের নীতি, হ্যাঁ এটা একটু রিডিং পড়ে এলাম। এখন বলো তো নওশীন, তোমার 6 নাম্বারটা আসলে কোনটা মনে হয়? এই যে দায়িত্ব ক্ষমতা বুঝিয়ে দিল, হ্যাঁ, এবং তার যে পাওয়ার আছে, প্লান্ট কর্মকর্তার যে পাওয়ার আছে তার অধস্তনদেরকে মান্য করা, এবং উৎপাদন ব্যবস্থাপকও কি তার দায়িত্ব পালন করছে এবং তারও ক্ষমতা আছে এক একজন রে ই করা, অর্ডার করা। তো এখন তোমার কাছে কি আদেশের ঐক্য নীতি মনে হচ্ছে নাকি নওশীন? তাদের করে কি মনে হচ্ছে? আচ্ছা দেখো, আমাদের এইখানে ঘটনা 1 নম্বর, বিভাগীয় পিয়ন জামশেদ বিভাগীয় প্রধানের থেকে শুধু আদেশ পান ও তার নিকটই জবাবদিহি করেন। এটা কি হবে নওশীন? মিস কি? 1 নাম্বারটা, বিভাগীয় পিয়ন জামশেদ বিভাগীয় প্রধান থেকে শুধু আদেশ পান ও তার নিকটই জবাবদিহি করেন। এটা কোনটা হবে? তাহলে কি এটা আদেশের নীতি? হ্যাঁ, এটা আদেশের ঐক্য নীতি। কিন্তু এইখানে দেখো আমাদের ঘটনা কিন্তু শুধু বলে নাই যে এখানে কিন্তু আমরা বলি নাই যে একজনের থেকে পাচ্ছে বা একজন থেকে আসতেছে বা ক্ষমতার, এটা মানে আমাদের আদেশের ব্যাপারটা বলে না, আমাদের মেইনলি বলছে যে প্লান্ট কর্মকর্তা কি কি দায়িত্ব আছে এবং তার ক্ষমতা কি আছে, তার সাবঅর্ডিনেট বা অধস্তন যারা আছে তারা তাকে মান্য মিস করতে বাধ্য। জোড়াময় নীতি। ফারজানা, আমি ধরে তোমার মাইর দিব, তুমি জোড়াময় নীতি বুঝো নাই। মিস বুঝছি, আমি পুরো কোশ্চেনটাই উল্টাই ফেলছি। পুরো কোশ্চেন উল্টানোর কিচ্ছু নাই, এদিকে দায়িত্ব এবং ক্ষমতার কথা বলতেছে এবং আমাদের প্লান্ট কর্মকর্তাকে তার সাবঅর্ডিনেটরা যেন মান্য করে, তার সকল আদেশ যেন মেনে চলে, এর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তার মানে এটা দায়িত্ব ও কর্তৃত্বে নিতে হবে। ঠিক আছে, এত কনফিউজ হওয়ার কিচ্ছু নাই। তোমরা যদি এত জটিল ভাবে ভাবো তাহলে কিন্তু জিনিসটা জটিল হয়ে যাবে, সহজ ভাবে ভাবতে হবে। ঠিক আছে, বুঝছি মেয়েরা? এবার নওশীন বুঝতে পারছো যে ওইটা আদেশের ঐক্য যদি থাকে তাহলে কিন্তু মনে করো যে একজন ব্যক্তি থেকে আদেশ পাচ্ছে, মানে এদিকে হলো ব্যক্তির ব্যাপারটা মানে ফোকাস করবে বেশি, বাট এদিকে কিন্তু আমাদের ব্যক্তির থেকে এই যে দায়িত্ব এবং ক্ষমতা এবং ওই যে নির্দেশ মান্য করার ব্যাপারটা, এইটাতে কিন্তু ফোকাস বেশি দিছে, তাই না নওশীন? এটা মনে হয় না? হ্যাঁ, তো আমাদের এদিকে দায়িত্ব ও কর্তৃত্বের নীতিটা আসবে, বুঝছি। জান্নাতুল, বুঝতে পারছো? তোমার কোনো প্রশ্ন আছে? আরো কোনো নীতি মনে হয়? মনে হইলে বলে ফেলো।
আর ফারজানা, জোড়াময় শিকলের নীতিটা হলো মেইনলি প্রত্যেকটা ব্যক্তি, বিভাগ, উপবিভাগ এবং তাদের প্রত্যেকটা স্তর একটার সাথে অন্যটা কানেক্টেড থাকবে। মানে মেইন কথা হলো নেটওয়ার্কিং এর নীতিটাই হলো জোড়াময় শিকলের নীতি, বুঝছো ফারজানা? ওকে ম্যাম। হ্যাঁ, সবার সাথে সবাই একটা কানেক্টেড question। আছে। হ্যাঁ বলো। প্ল্যান্ট কর্মকর্তা কি? প্ল্যান্ট কর্মকর্তা, প্ল্যান্ট বলতে মেইনলি হলো কারখানা আছে না, যেখানে ওই জি যে ma'am। উৎপাদন হয় বা পাওয়ার সাপ্লাই হয়, ঠিক আছে, এখানে ওইটার প্ল্যান্ট বলে মেইনলি, মানে যেখানে হলো একদম রূপান্তরের কাজগুলো হয়, বুঝছো? তো ওইটাই হলো জি। কারখানা যে কর্মকর্তা আছে তারে বুঝাইছি মেইনলি। Okay। আচ্ছা, এরপর 7 নাম্বার হলো মিস্টার সগিরের প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রতিষ্ঠানের উপরের স্তর ও কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচের স্তরে নেওয়া হয়। এইটা কি বলো তো, কি বুঝাচ্ছে মেরা? এটা জান্নাত বলবে। জান্নাত বলো তো, এটা তোমার কাছে কি মনে হয়? জান্নাত? মিস এইটা হুম, মিস আমি কনফিউজড। কনফিউজ হলে তো মনে করো যে তাইলে তোমার মাথায় একসাথে 2-3টা নীতির চিন্তা ভাবনা আসতেছে, কোনগুলোর মধ্যে তুমি কনফিউজড বলো? বলো তো বাবা। জান্নাত পড়াশোনা করে না বাসায়, জান্নাত পড়তে হবে মা, পড়তে হবে। আচ্ছা ফারজানা, কোনটা মনে হয় 7 নাম্বার? সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি। আমি আজকে কি জানি করতেছি উল্টাপাল্টা। কি জানি করতেছে মানে? মিস সব উল্টাপাল্টা বলতেছি। উল্টাপাল্টা বললেও সমস্যা নেই, তুমি যদি ভুলটা বলো তাহলে কিন্তু সঠিকটা শিখতে পারবা। উল্টাপাল্টা বললে কিন্তু লজ্জা পাওয়া বা নিজের ছোট মনে করার কিচ্ছু নাই, ঠিক আছে, বা ইনফেরিয়র মনে করার কিচ্ছু নাই। কারণ যখন তুমি পড়বা সব কয়টা জানবা তখন কিন্তু এটাই স্বাভাবিক, তোমার একসাথে সব কয়টা মনে হবে, বুঝছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তো মিস লজ্জা আমার পাওয়ার একবার কিছু নেই। মনে হয় সাম্যের নীতি, আর একবার মনে হইতেছে যে ওই যে নিয়মিত নীতি। এটার নিয়মানুবর্তিতা মধ্যে নেই। কনফিউজ। আচ্ছা দেখো, 8 নাম্বার আচ্ছা, সাম্যের নীতি হলো তোমার প্রতিষ্ঠানে সবাই সমান আহ, মানে ট্রিট অধিকার পাবে, পাবে। মানে অধিকার পাবে এবং সুযোগ সুবিধা সমান পাবে। যেমন আমার ক্লাসে তোমরা আপাতত 3 জন আছো, হ্যাঁ, তোমরা তোমাদের 3 জনকেই যেন আমি সমান চোখে দেখি এবং সমান ভাবে ট্রিট করি। এরকম না যে আমি নওশিনকে খুব প্রিভিলেজ দিলাম বাট ফারজানাকে আমি একদমই কোনো কথা বলার বা ওর যে সমস্যা আছে বা ওর পড়া বুঝার কোনো স্কোপ আমি দিলাম না, ঠিক আছে, ইগনোর করে গেলাম ফারজানাকে, বা জান্নাতকে খুব বেশি আমি আদর করলাম, বা বাকি 2 জনকে আমি তেমন কিছু একটা করতে দিলাম না, নরমাল, ঠিক আছে, মানে কেউ বেশি কাছের কেউ খুব দূরের এরকম না, সবাই সমান প্রিভিলেজ পাবে তার তার নিজের জায়গা থেকে। শৃঙ্খলার নীতি। শৃঙ্খলার নীতিটা হলো তোমার সঠিক যে কাজটা যেখানে হবে যোগ্য কাজকে যোগ্য মানুষের কাছে দিয়ে দাও, বুঝছো? আমি আর কিছু যোগ্য মানুষকে এবং কি বলে, যোগ্য মানুষকে যোগ্য কাজে নিয়োগ করা। হ্যাঁ, নিয়োগ করা, এবং যেখানে যে রিসোর্স লাগবে সেখানে সেটা প্লেসমেন্ট করা, ঠিক আছে? জি ম্যাম। আর শৃঙ্খলার নীতি তো বুঝলাম, তারপর তুমি যেন আরেকটা কি বললে, 8 নাম্বার নীতি বলতে কোনটা যেন বললে? মিস নিয়মানুবর্তিতা। তোমার প্রতিষ্ঠানে যে কি বলে, যে নিয়ম নীতি হয়, হ্যাঁ, যে যা যা রুলস আছে, রুলস রেগুলেশন, সেগুলো নিজের স্বেচ্ছায় এবং আন্তরিকতার সাথে ওইটা মেনে চলার নীতিটাই হলো তোমার নিয়ম শৃঙ্খলা নীতি, ঠিক আছে? মিস আদেশ ঐক্য নীতি হবে? আদেশের ঐক্য নীতিও হবে না, কারণ এখানে কিন্তু বলে নাই শুধুমাত্র বস, একজন বসের থেকে নির্দেশ আসবে সেটা তোমার পালন করতে হবে, এটাও কিন্তু বলে নাই। জান্নাতেও তো কিছু মনে হচ্ছে না। দেখো আরেকটা নীতি যে আমাদের আছে, হ্যাঁ, কেন্দ্রীয়করণ এবং বিকেন্দ্রীয়করণ, এই নীতিটা সম্পর্কে কি ফারজানার মনে আছে? কেন্দ্রীয়করণ এবং বিকেন্দ্রীয়করণের নীতিটা ফারজানা হ্যাঁ ম্যাম। ওইটাতে কি বলছে বলো তো, আমাদের এই নীতিটা কি বলে? মিস এটা হচ্ছে যে প্রতিষ্ঠানে কোন ধরনের সিদ্ধান্ত ব্যবস্থাপনা কোন পর্যায়ে গ্রহণ করা হবে কোন বিষয়ে নীতি কেন্দ্রীয়করণ ও বিকেন্দ্রীয় নীতি বলে। আচ্ছা দেখো, এখানে কিন্তু স্তরের কথা বলছে, মানে কোন ধরনের সিদ্ধান্ত কোথায় নেওয়া হবে, ঠিক আছে, টপ ম্যানেজমেন্টে কোন ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে, বটম ম্যানেজমেন্টে কোন ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে, এগুলো বলছে, ঠিক আছে, বুঝতে পারছি? এটা থেকে বোঝার কিছু আছে? আচ্ছা, তাইলে
এইখানে দেখো আমাদের 7 নাম্বারটা তুমি আবার কি পড়ো তো, দেখো তো কি বলছে। মিস আমি হ্যাঁ তুমিই পড়ো। মিস্টার সগিরের প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রতিষ্ঠানের অপর স্তরে ও কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচের স্তরে নেওয়া হলো। তাহলে এটা কি হবে ফারজানা? কেন্দ্রীয়করণ ও বিকেন্দ্রীয়করণের নীতি। এবার বুঝছি। আর কোনো কনফিউশন কি আছে? থাকলে বলে ফেলো। নো ম্যাম, এবার নো বুঝছি। ম্যাম। হ্যাঁ মিস। আচ্ছা যখন ধরতে পারি তখন খুব মজা লাগে না? জি মিস। হ্যাঁ। তারপর 8 নাম্বার লাস্টেরটা কি বলছে, মিস্টার আকমলের প্রতিষ্ঠানের সকল ব্যক্তি ও বিভাগ যেন স্ব স্ব ক্ষেত্রে নিজের কাজ নিয়ে ভাবতে পারে ও পরামর্শ দিতে পারে তার ব্যবস্থা রয়েছে। মানে মিস্টার আকমলের মানে যে তার যে প্রতিষ্ঠানটা সেখানে এরকম একটা কালচার আছে বা সেখানে এরকম একটা কি বলে কর্মীদের এরকম একটা মাইন্ডসেট দেওয়া আছে যেখানে তারা চাইলেই তার বিভাগ এবং প্রতিষ্ঠান এবং কাজ নিয়ে চিন্তা ভাবনা করতে পারে, কিভাবে আরো ভালো করা যায়, কিভাবে নতুন নতুন জিনিস নিয়ে আমাদের পারফরমেন্স ভালো করা যায় সেটা তারা ভাবতে পারে। তো এটা কি হইতে পারে ফারজানা? মিস নির্দেশনার ঐক্য নীতি। নির্দেশনার ঐক্য। নির্দেশনা ঐক্য নীতিতে কি বলছে জান্নাত বলো তো? মিস ব্যতিক্রমী নীতি। ব্যতিক্রমী নীতি। আচ্ছা আচ্ছা, না না না, জান্নাত নির্দেশনা নীতি বলতে কি বোঝায় বলো? এখানে নির্দেশনা নীতিতে আসলে কি মানে কি তোমার কাছে আসলে কি মনে হয় বলো তো? মিস মানে সে মানে কোম্পানির উন্নয়নের জন্য যদি কোনো কিছু সাজেস্ট করে তো ওই ক্ষেত্রে হ্যাঁ হচ্ছে জান্নাত হচ্ছে বলো। মানে মিস যদি আমি কোম্পানির উন্নয়নের জন্য মানে আমাদের বস যদি আমাদেরকেও কোনো সুযোগ দেয় যে হ্যাঁ আমরাও কিছু সাজেস্ট করতে পারবো, তো ওই জন্য নির্দেশনার ঐক্য নীতি আমি বলছি মিস। আচ্ছা তার মানে নির্দেশনা ঐক্য বলতে তোমার প্রতিষ্ঠানে যদি কোনো উন্নতি চায় তো সেখানে যেন আমরাও যেন কন্ট্রিবিউট করতে পারি এটা মনে হয়, তাই না? যেন আমরা আমাদের নিজস্ব চিন্তা ভাবনা। বাট বাবা এটা নির্দেশনা নীতি না। নির্দেশনা নীতিটা কি আমি একটু সহজভাবে বলে দেই। তোমার প্রতিষ্ঠানের তো একটা গোল থাকে, লক্ষ্য থাকে না জান্নাত, যে তুমি এটা করতে চাও। হ্যাঁ তো এইটা করতে চাও, এটা তোমার আলটিমেট গোল। বাট এইটার জন্য তোমার পরবর্তী তো এটা তো একটা লং টার্ম গোল। দেখা যায় যে 1 বছরে কি করতে চাই, আমার প্রতিষ্ঠানকে 1 বছর পর আমি কোথায় দেখতে চাই বা 5 বছর পর কোথায় দেখতে চাই, তাই না? এরকম একটা গোল থাকে। বাট ওইটা করার জন্য প্রতিনিয়ত তোমার প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীরা একজন অন্যজনকে নির্দেশ দিবে না কাজের, যে এই কাজটা করতে হবে, এইভাবে আমাদের পরিচালনা করতে হবে, এইভাবে আমরা সেল করব, এইভাবে আমরা প্রোডাকশন করব। জান্নাত জি মিস। ওই লক্ষ্যটা অর্জন করার জন্যই তো। তো এইখানে তোমার নির্দেশনা নীতি হলো তোমার ওই আলটিমেট যে গোলটা, লং টার্ম গোলটাকে অ্যাচিভ করার জন্য মাঝখানে মানে এই যে মধ্যবর্তী সময় তুমি যত আদেশ দিবা বা নির্দেশ দিবা তোমার শ্রমিকদেরকে কোন ডিরেকশনে তোমরা যাবা সেটা যেন ওই গোলটাকে অ্যাচিভ করার জন্যই হয়। ঠিক আছে? এইরকম কোন তুমি মানে তোমার প্রতিষ্ঠান অভ্যন্তরীণ বা অন্তর্বর্তী সময়ে তোমার বিভিন্ন ডিপার্টমেন্ট বা স্তরে এরকম কোন নির্দেশ দিতে পারবে না যে কিনা ওই গোলটার সাথে কন্ট্রাডিক্টরি। বুঝছো? জি জান্নাত জি মিস। বুঝতে পারছো? যেমন মনে করো যে তুমি চাচ্ছ যে তোমার প্রতিষ্ঠান এরকম একটা প্রতিষ্ঠান হোক যেন বাংলাদেশে এটা কোয়ালিটির দিক দিয়ে একদম বেস্ট একটা প্রতিষ্ঠান, যে প্রোডাক্টটাই তোমরা তৈরি করো না কেন মানে তুমি কোয়ালিটির সাথে কোনো রকম কম্প্রোমাইজ করবে না এবং বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট তুমি তৈরি করবা। বাট তুমি যদি বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করতে চাও তাহলে নিশ্চয়ই তোমার কি বলে প্রোডাক্টটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির হবে, তাই না? তোমার কাঁচা মালগুলো উৎপাদন প্রসেসটা প্রিমিয়াম হবে। বাট মাঝখানে যদি তুমি দেখো এটা চিন্তা করতেছো 5 বছরে তুমি অ্যাচিভ করবে, বাট 2 বছর পর তুমি যদি দেখো যে তোমার প্রতিষ্ঠানে খরচ বেশি হচ্ছে কারণ তোমার কাঁচামালগুলো খুব ভালো ইউজ করতে হচ্ছে, যন্ত্রপাতিগুলো খুব দামি ইউজ করতে হচ্ছে, ঠিক আছে, এবং খুব দক্ষ শ্রমিকদের নিয়োগ করতে হচ্ছে যাদের কিনা স্যালারি বেশি, তাদেরকে পেমেন্টও বেশি করতে হচ্ছে, তার মানে খরচ তোমার বেশি হচ্ছে। বাট তুমি যদি এখন মাঝখানে 2 বছর পর চিন্তা করো তোমার প্রতিষ্ঠান তুমি খরচ কমায় আনবা, তার মানে যারা বেশি স্যালারি দিতা তাদেরকে বাদ দিয়ে কম স্যালারি লোক তুমি নিয়োগ করবা, তার মানে তাদের পারফরমেন্স পোর হবে আগে থেকে। তারপর কাঁচামাল যেটা একদম প্রিমিয়াম কোয়ালিটি নিতা সেটা না নিয়ে তুমি এভারেজ কোয়ালিটি নিলা, তাইলে কি তোমার প্রোডাক্টের কোয়ালিটিটা কি বেস্ট কোয়ালিটি হবে জান্নাত? না মিস। এটা কি তোমার আলটিমেট গোলের সাথে 5 ইয়ার্স লং টার্ম গোলের মানে মিড টার্ম সরি এই গোলের সাথে কি তোমার যে 2 বছর পর যে মানে তুমি যে সিদ্ধান্ত নিছো বা যে ডিরেকশন গুলো দিচ্ছ বা যে অ্যাক্টিভিটিস গুলো করতেছো এগুলো কি মানে ফলো আপ হচ্ছে?
ম্যাচ করতেছে? হ্যাঁ, হচ্ছে না। তো এটা কি যেন তোমার তার মানে তোমার এখানে নির্দেশনার ঐক্য নীতিটা পালন হচ্ছে না। নির্দেশনা নীতিটা হলো তোমার যে আলটিমেট গোল আছে বা যেই দিকে তোমরা যেতে চাচ্ছ সেই দিকে যাওয়ার জন্য তোমার প্রতিষ্ঠানের সকল নির্দেশনা, হ্যাঁ, সকল অ্যাক্টিভিটিস যেন ওই নির্দেশনা অনুযায়ী হয়, ওই গোলটা অনুযায়ী হয়, বুঝছো? ওটা হলো নির্দেশনা নীতি। বুঝতে পারছি? তাহলে কি এটা হবে? জি আমাদের যে এখানে যে 8 নাম্বার মিস। যে প্রশ্নটা, এটা কি নির্দেশনা নিতে হবে? নো মিস। হ্যাঁ, তাইলে আর ফারজানা বলতেছিল, ফারজানা যেন কোন নীতিটার কথা বলছিল মা, বলতো ফারজানা? মিস আমি তো সবগুলো পড়ে আসছি, বুঝতেছি না। সব কয়টা পড়ে আসার পরও বুঝতেছো না? মিস আমি 13 নাম্বারটা পড়তেছি, একটু পড়ে বুঝি। মিস আজকে আমার কি জানি হয়েছে উল্টা আচ্ছা, পাল্টা, মিস আমি অসুবিধা নেই। যা বলতেছি সব ভুল বলতেছি। আচ্ছা, মাঝে মাঝে আমাদের সবারই সাথে এটা হয়, ঠিক আছে? এটা কোনো বড় ব্যাপার না, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। দেখো এখানে প্রতিষ্ঠান ধরো, আচ্ছা এই প্রতিষ্ঠানের কথা বাদ, আমাদের যদি আমাদের এই ক্লাসটার কথা চিন্তা করে আমরা চিন্তা করছি আমরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র ক্লাস নিব, ঠিক আছে? এখন এই ক্লাসটা মনে করো যে নর্মাল কিভাবে নিতে হয়, আমরা জুমে কিভাবে ক্লাস নিতে হয় বা করি, তা আমরা মোটামুটি সবাই জানি, জানি না ফারজানা? জি মিস জানি। নর্মাল যেভাবে ক্লাস হয় সেভাবে। এখন আমি মনে করো আমি তো তোমাদের উপরে সুপারভাইজার লেভেলে আছি, তাই না? তোমরা সবাই হলো মিস একটা, এটা হ্যাঁ কি বলো। একতায় মত বল? একতায় মতবল মানে? মতবল মানে কি? সরি, একতায় একতায় বল বল নীতি। নীতি। আচ্ছা, কি হ্যাঁ, বলতেছি আমি আজকে? আচ্ছা, আমার মজা লাগতেছে ফারজানা, জান্নাত মজা লাগতেছে ওর কথা শুনে। জি মিস তো আজকে সবকিছু উল্টাপাল্টা করে ফেলছে। আচ্ছা ফারজানা, লজ্জা পাওয়ার কিছু নেই, ঠিক আছে? মিস স্বাভাবিক। ফার্স্টে কি করছে, আমি আছে না কিছুক্ষণ এই যে উৎপাদন বই নিয়ে আপনার এটা বের করতে করতে আরো অনেকক্ষণ লাগছে, আর এখন সব উল্টা পাল্টা বলতেছি। আচ্ছা ঠিক আছে, আজকে ফারজানা একটু সাবধানে থাকো, হ্যাঁ? উল্টাপাল্টা বলে আমার মনে করো কখন কার থেকে বকা টকা ধমকি টমকি খায় ফেলো, বলা যাবে না। আচ্ছা জি দেখো, মিস। আমাদের এই জুম ক্লাসে আমরা নর্মাল যেভাবে ক্লাস করা যায় সেভাবে, আর মোটামুটি টিচাররা কি করে যখন ক্লাস নেয় তখন ক্লাসটা কন্ট্রোলে 100% তার কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করে, ঠিক আছে? মানে ক্লাসটা কিভাবে রান হবে, কিভাবে পড়াশোনা হবে সেটা মোটামুটি টিচারই কন্ট্রোল করে যেন ক্লাসটা ঠিকঠাক মতো হয়। বাট এইখানে আমার ক্লাসে যদি আমি তোমাদের স্পেস দেই বা আমি যদি তোমাদের ইন্সপায়ার করি যে হ্যাঁ আমাদের ক্লাসটা কিভাবে ভালো হবে, হ্যাঁ আমরা কিভাবে আরো বেশি কোঅপারেটিভ এবং পার্টিসিপেটিভ ভাবে ক্লাসটা নিতে পারবো বা করতে পারবো, সেটা তোমরা আইডিয়া বের করো, ঠিক আছে? বলো তোমাদের কি মনে হয় কিভাবে আমাদের জি ক্লাসটা মিস। আরো বেশি অ্যালাইভ, হ্যাঁ, লাইভলি করা যায়। তো এটা যদি আমি তোমাদের বলি এবং তোমাদের যদি সত্যি সত্যি মন থেকেই বলি এবং সত্যি সত্যি যদি ইন্সপায়ার করি যে আমাদের ক্লাসটা আরো কিভাবে ভালো করা যায়, এবং তোমরাও যদি সিনসিয়ারলি চিন্তা করো যে আসলে আমাদের ক্লাসটা আরো কিভাবে আনন্দময় করা যায়, আরো বেশি ফ্রুটফুল করা যায়, হ্যাঁ, বোরিং না হয় এবং আমরা পড়বো, হ্যাঁ, তো এইরকম করা যায়। তো এইরকম যদি কোনো ডিসিশন আমরা নেই তাহলে এটা কি হইতে পারে? তোমরা নিলা মানে তোমরা তো ধরা যায় আমাদের মিস প্রতিষ্ঠান গণমত নিতে হয়ে যায়, মানে সবাই গণমত। মতামত দিল। আচ্ছা, হেনরি ফেল কি আমাদের গণমত বলে কোনো নীতি আবিষ্কার করছিল? না মিস, না না না, এটা দেয় নেই, কিন্তু আমি বললাম যে আপনি বললেন না সবাই যদি না, সেটা। আচ্ছা ঠিক আছে, বুঝছি। আচ্ছা, তো ফারজানা তুমি একটু 13 নাম্বার নীতি, উদ্যোগের নীতিটা একটু পড়ো তো, দেখতে মিস পাচ্ছি মাত্র স্ক্রিনে? পড়ে আসছি। আচ্ছা জি আবার পড়ো, দেখো। মিস ওকে, উদ্যোগের নীতি। প্রতিষ্ঠানের সকল পর্যায়ে ব্যবস্থাপকগণ স্ব স্ব কর্মক্ষেত্রে যাকে উদ্যোগী হতে পারে বা নিজের কাজে উন্নয়ন বিষয়ে ভাবতে পারে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার সুযোগ সৃষ্টিতে ব্যবস্থাপনা উদ্যোগ নিতে পারে। উদ্যোগের নীতি বলে, হ্যাঁ, হ্যাঁ, উদ্যোগ নিতে পারে। তারপর তারপর হচ্ছে ঊর্ধ্বতনদের পক্ষে প্রতিষ্ঠানের সর্বস্তরের কাজের মান উন্নয়নে বা বিদ্যমান সমস্যা ও সীমাবদ্ধতা কাটিয়ে উঠার বিষয়ে কার্যকর চিন্তা করা সম্ভব হয় না। তাই প্রতিষ্ঠানে যদি এমন পরিবেশ গড়ে তোলা সম্ভব হয় যাতে প্রত্যেকে অধ্যস্ত স্ব স্ব স্থানে তাদের কাজের স্থান ও সম্ভাবনা সমস্যা নিয়ে ও ভাবতে সম্ভাবনা, হ্যাঁ, সমস্যা ও সম্ভাবনা। সমস্যা ও সম্ভাবনা নিয়ে ভাবতে ভাবতে ও অধ্যন্তনদের প্রয়োজনে পরামর্শ দিতে পারে, তাদের স্বভাবতই অধ্যস্ততার
উদ্যমী বা উদ্যোগী হয়ে ওঠে, যা অধ্যস্তনের প্রতিষ্ঠানের সাথে নিজকে সম্পৃক্ত করতে উৎসাহ যোগায়। অন্যদিকে যদি এই ধরনের পরিবেশকে নিরুৎসাহিত করা হয় এবং এই ধরনের চিন্তাকে অধ্যস্তনের বাড়াবাড়ি বলে গণ্য করা হয়, তবে নিঃসন্দেহে তা স্বচ্ছন্দ ও স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত কর্ম পরিবেশকে বাধাগ্রস্ত করে। মিস এটা আচ্ছা আচ্ছা, জান্নাত জান্নাত শুনতে পাচ্ছো? জান্নাত জান্নাত জি মিউট মিস। করা। হ্যাঁ জান্নাত, এখন বলো আচ্ছা, ফারজানা যে পড়লো তুমি কি শুনছো, খেয়াল করছো? জি মিস। আচ্ছা এখন বলো তো আমাদের 8 নম্বরে কোন নীতিটার ব্যবহারের কথা বলছে? উদ্যোগের নীতি। তুমি কি শিওর যে উদ্যোগের নীতি? জি মিস। কেন বলো তো? মিস বিকজ আপনি ওরে এটা পড়তে বলছেন, তার মানে এটাই আরে অ্যানসার মিস হবে। না, এটা মিস এটা এখানে কোনো যুক্তি হইলো? এটা কোনো লজিক হইলো? মিস এখানে তাদের কাজের সমস্যা সম্ভাবনা নিয়ে ভাবছে। হ্যাঁ, এবং কিভাবে তাদের কাজকে আরো ভালো করা যায় সেটা অধ্যস্তদের নিয়ে পরামর্শ দিতে পারে সম্ভাবনা এটার জন্য। হ্যাঁ, তাহলে বলো তো ফারজানা কোনটা হবে? মিস এটাই হবে, উদ্যোগের নীতি। এটাই হবে? হ্যাঁ মিস, আমি একবার শিওর। এখন আর কোনোটাতে কনফিউশন লাগতেছে ফারজানা? না মিস। আচ্ছা, আর জান্নাত খুবই চালাক একটা মেয়ে, সে তার মনে হলো যে টিচার ওরে এটা পড়াইছে মানে এটাই হবে। কি লজিক! আল্লাহ, এত বুদ্ধি নিয়ে জান্নাত রাতে ঘুমায় কেমনে? আচ্ছা, তার মানে আমাদের কিছু দিয়ে দিও। হ্যাঁ এটাই আপনি বলছেন তাই। আচ্ছা, তো জান্নাতের থেকে আমাদের সবার একটু বুদ্ধি ধার করতে হবে, তাহলে আমরা একটু মিস চালাক হব। আমাকে মিস, আমি দিন দিন গাধা হয়ে যাচ্ছি। না না না, আচ্ছা তো দেখো আমাদের এই কর্মপত্রটা শেষ, আমরা মনে হয় যে সবকটাই বুঝছি, এবং আগের গুলোতে অতটা এক্সপ্লেন করিনি কারণ আমার একটা বিশ্বাস ছিল যে সবাই বুঝতে পারছে, এবং আমাদের যে জান্নাত আছে না, আরেক জান্নাত, হ্যাঁ জান্নাত রাইসা, তো ও সবকটা পারতেছিল এবং কেন এটা সেটাও খুব ভালোভাবে এক্সপ্লেন করতেছিল, সো আমি আর অত এক্সপ্লেনেশনে যাইনি। হ্যাঁ, বাট লাস্টে 3টা এক্সপ্লেন করলাম ডিটেলসে। আর এখন পড়বো ব্যবস্থাপনা উন্নয়নে মনীষীদের অবদান। মানে আমাদের যে ব্যবস্থাপনা আজকে যে এত রিচ একটা সাবজেক্ট, হ্যাঁ, হিসেবে যে আমরা যে পাচ্ছি, তো এইটাকে এতটা রিচ করার জন্য এবং এটার বিভিন্ন অ্যাসপেক্ট বা দিকগুলোকে আরো বেশি স্পষ্ট করে তোলার জন্য যে মানুষগুলোর অবদান অনস্বীকার্য, তাদের সম্পর্কে আমরা একটু পড়বো, ঠিক আছে? আচ্ছা দেখো, সমাজ ও সভ্যতার উন্নয়নের সাথে সঙ্গতি রেখে ব্যবস্থাপনা যে উন্নয়ন ঘটেছে তা বলার অপেক্ষা রাখে না। একসময় রাষ্ট্রীয় ও সামাজিক প্রতিষ্ঠান এবং ব্যবসা বাণিজ্য ছিল খুবই সাদামাটা ধরনের, তাই তার ব্যবস্থাপনা ছিল সহজ। ব্যবস্থাপনা একটা বিষয়, এটা ভাবনাতেই আসে নাই, মানে ব্যবস্থাপনা যে একটা সাবজেক্ট এবং এটা নিয়েও যে স্টাডি করা হবে বা করা যায় এটা কিন্তু তার মাথায়ও ছিল না। ব্যবস্থাপনার ক্ষেত্রে মনীষীবৃন্দের উন্নয়ন চিন্তা প্রাচীনকালে মূলত বিভিন্ন সভ্যতাকে ঘিরে আবর্তিত হয়েছে। ব্যাবিলনীয় সভ্যতাকালে রাজা হাম্মুরাবি, চৈনিক সভ্যতাকালে সানজু, ভারতীয় সভ্যতাকালে কৌটিল্য, গ্রিক সভ্যতাকালে সক্রেটিস, অ্যারিস্টটল ইত্যাদি ব্যক্তিবর্গ ব্যবস্থাপনা উন্নয়নে যে ভূমিকা রেখেছেন তা ইতিহাস থেকে জানা যায়। মানে তাদের এক একটা বই ছিল, বুঝছো, তাদের অনেকগুলো গ্রন্থ ছিল, সেগুলোতে তারা ওই যে ম্যানেজমেন্ট, কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে বা ম্যানেজমেন্ট জিনিসটা কি, হ্যাঁ, কোন পরিস্থিতিতে কি করতে হবে বা কি করা যায়, কিভাবে ম্যানেজ করা যায়, তো সেটাই মনে করো যে তারা খুব সুন্দর করে এক্সপ্লেন করছে তাদের দৃষ্টিকোণ থেকে বা তাদের পার্সপেক্টিভ থেকে। আচ্ছা, মধ্যযুগে মুসলিম শাসনকালে আল ফারাবি, ইমাম গাজ্জালি প্রমুখ লেখক রাষ্ট্রীয় প্রশাসন কিভাবে দক্ষতার সাথে পরিচালনা করা যায় ও এর সাথে সংশ্লিষ্টদের গুণাবলী কি থাকা উচিত এই নিয়ে লেখালেখি করেছেন। মধ্যযুগের শেষের দিকে এসে লুকা প্যাসিওলি, স্যার থমাস মুর, নিকোলা ম্যাকিয়াভেলি, স্যার জেমস স্টিওয়ার্ট, অ্যাডাম স্মিথ এবং আরো পরে রবার্ট ওয়েন, চার্লস বেবেজ ইত্যাদি মনীষীবর্গ ব্যবস্থাপনা উন্নয়নে ভূমিকা রেখেছেন। তবে অষ্টাদশ শতকের শেষ ভাগে শিল্প বিপ্লবের ফলে বৃহদায়তনের শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠায় এবং এক্ষেত্রে হাজার হাজার শ্রমিক পরিচালনা ও কাজ আদায় করতে যে দক্ষ ব্যবস্থাপনার প্রয়োজন বিশেষভাবে অনুভূত হয়।
মানে প্রথম দিকে একদম শুরুর দিকে যে বিভিন্ন স্কলার যারা ছিল তারা মেইনলি অনেকটা ফিলোসোফার ছিল বা দার্শনিক ছিল, বুঝছো? আমার কথা বুঝতে পারতেছো মেয়েরা? জি মিস। জি ম্যাম। হ্যাঁ, তো তারা মনে করো যে ওই যে দার্শনিকরা কি করে বিভিন্ন ধরনের জিনিস জায়গায় নিয়ে ঘুরতে যায়। বসে বসে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে বসে বসে চিন্তা ভাবনা করে, তার আসলে কি মনে হয়, সে আসলে জীবনটাকে কিভাবে দেখে, জীবনের বিভিন্ন দিকগুলো কিভাবে দেখে, এগুলো নিয়ে মনে করো যে এক একটা বই লিখে ফেলে স্কলার যারা, দার্শনিক যারা ছিল তখন দিকে হলে এরা ছিল। যেমন সক্রেটিস, অ্যারিস্টটল, তারপর হলো আমাদের ভারতীয় সভ্যতার কৌটিল্য, তারপর চৈনিক সভ্যতা সানজু, তারপর লাউজু ছিল। হ্যাঁ, তো তারা কি করছে বিভিন্ন ধরনের পার্সপেক্টিভ চিন্তা করে বই লিখছে। বাট ওইটা মনে করো যে একমাত্র সমাজের, তখনকার সমাজে যে একদম উচ্চ বর্গের মানুষজন যারা মোটামুটি অক্ষর পড়ে দেখতে পারতো বা বই পড়ার মতো যাদের ইচ্ছা এবং সময় ছিল, তারা শুধু এটা নিয়ে জানতো, আর কারো কোনো একটা মাথা ব্যথা ছিল না। বাট মধ্যযুগে এসে যে আমাদের যে মুসলিম শাসনকাল, হ্যাঁ, শাসনকালে বিভিন্ন মুসলিম ফিলোসফাররা ছিলেন, তারা হলো ওই যে রাজত্ব শাসন কেমনে করতে হয়, ইসলামিক আইন দ্বারা কিভাবে শাসন করতে হবে, রাজ্য পরিচালনা করতে হবে, ঠিক আছে, এক একটা মুল্ক যেটা বলা যায় তা সেগুলো কিভাবে পরিচালনা করতে হবে এবং সেগুলো করার জন্য কি কি গুণাবলী, মানে সম্রাট বা এম্পায়ারদের কি কি গুণাবলী থাকা দরকার, সেগুলো নিয়ে লেখালেখি করছে। সেটা হলো মেইনলি যে সমাজের যারা রাজ করবে বা রাজত্ব করবে বা শাসন করবে তাদের জন্য ফোকাসড করা, ঠিক আছে। এরপর মধ্যযুগের শেষের দিকে যারা ওই যে ইউরোপে মেনলি, তো তখন হলো বিভিন্ন তারাও ফিলোসোফার বা বলা যায় তারা হলো অনেকটা চিন্তাবিদ, বুঝছো? মানে যেমন লুকা প্যাসিওলি কিন্তু আমাদের অ্যাকাউন্টিং এও কিন্তু অনেক দুতরফা দাখিলা পদ্ধতির আইডিয়াটা উনি দিছেন, তাই না জান্নাত? জি মিস। হ্যাঁ, তারপর হলো এরা মেনলি হলো যে বিভিন্ন পাদ্রী ছিলেন, মানে চার্চের ফাদার ছিলেন, তারা পাদ্রী ছিলেন। তারপর আবার মনে করো যে বিভিন্ন মিস শিল্পবিদ ছিল। বাহ্যিক কি? বাহ্যিক মানে মানে বুঝি নাই। বাহ্যিক মিস একটু আগে যেটা বললেন পাবজি নাকি? পাদ্রী ওই যে তুমি কখনো খ্রিস্টানদের চার্চ দেখছো, ওইখানে যে একজন জি ম্যাম। ধর্মযাজক থাকে, ধর্মযাজককে পাদ্রী বলে। ওকে ম্যাম। হ্যাঁ, যেমন ইহুদিদের বলে রাবাই, আমাদের মুসলিমদের যেমন ইমাম বলে না, ওই যে তুমি তো মসজিদে গেলে একজন ইমাম পাবা না, জি ইমাম মিস। পাবা আমাদের মুসলিমদের। তারপর হলো হিন্দুদের পুরোহিত পাবা, তারপর ইহুদিদের রাবাই পাবা, তারপর হলো খ্রিস্টানদের ফাদার বলে, ওরা ওরা হলো বাবা বা ফাদার বলে ডাকে, কিন্তু তাদেরকে মেইনলি পাদ্রী বলে, ঠিক আছে। আচ্ছা, তারপর আরো যে ছিল সবাই যে চার্চের যে ধর্মযাজক ছিল তা না, এক একজন এক এক মানে পেশা নিয়োজিত ছিল, বাট তারা সবাই ম্যানেজমেন্ট নিয়ে চিন্তা করছে। বাট আমাদের অষ্টাদশ শতকের শেষের দিকে তখন কিন্তু আমাদের শিল্প বিপ্লবটা হয়ে যায়। তো শিল্প বিপ্লব যখন হয়ে যায় তখন কিন্তু মাস প্রোডাকশন শুরু হয়ে যায়, অনেক মানে বিপুল আকারে প্রোডাকশন শুরু হয়, ঠিক আছে, বুঝছি? মানে তখন মনে করো আমাদের যন্ত্রের ব্যবহার হচ্ছে, আমরা অনেক উৎপাদন করতে পারতেছি, তখন শুধু আমাদের মানুষের শ্রমের উপরে নির্ভর করতে হচ্ছে না। তো তখন হাজার হাজার একটা প্রতিষ্ঠানে দেখা যায় কয়েকশো শ্রমিক কাজ করতেছে, হাজার হাজার শ্রমিক কাজ করতেছে। তো তাদেরকে কিভাবে, এতগুলো মানুষকে কিভাবে পরিচালনা করতে হবে এবং কিভাবে তাদের কাজ আদায় করতে হবে, তখন কিন্তু এটা কিন্তু খুবই একটা সিরিয়াস ব্যাপার হয়ে গেছিল, বুঝছো? কারণ তোমার যন্ত্রের সাথে, যন্ত্রের কর্মক্ষমতার সাথে মানুষের কর্মক্ষমতা এবং মানুষের কাজের একটা ব্যালেন্স করা কিন্তু খুবই টাফ একটা কাজ ছিল, এবং তাদের সবার থেকে কাজ আদায় করে নেওয়া। হ্যাঁ, তো এই কারণে বেশ কিছু ব্যবস্থাপনা বিশারদ তাদের জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে ব্যবস্থাপনা শাস্ত্রের উন্নয়নে অবদান রাখেন। এর মধ্যে হেনরি ফেল, F.W. টেইলর, H.L. গ্যান্ট, ফ্রাঙ্ক বি গিলবের্ট, লিলিয়ান এম গিলব্রেথ, ওরা হাজব্যান্ড ওয়াইফ, ঠিক আছে, ফ্রাঙ্ক বি গিলব্রেথ এবং লিলিয়ান এম গিলব্রেথ, এরা একসাথে হলো ব্যবস্থাপনার মানে কিভাবে করা যায় সেটার কিছু থিওরি দিছে। তারপর হুগো মুনস্টারবার্গ, অলিভার শেলডন, এলটন মেল, চেস্টার আই বার্নার্ড প্রমুখ মনীষীর নাম উল্লেখযোগ্য। তারা অনেকেই মানে এদিকে প্রত্যেকে এক একটা থিওরি দিছে, এক একটা না অনেক অসংখ্য থিওরি দিছে, বাট এক একজন এক একটার জন্য খুবই বিখ্যাত, বুঝছো? তাদের গবেষণা, চিন্তা ও কর্ম ব্যবস্থাপনাকে একটা সমৃদ্ধ গৌরবময় শাস্ত্রের পর্যায়ে উন্নীত করে। বর্তমানে এটি এতটাই সমৃদ্ধ শাস্ত্র যে এর বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে লেখালেখি ও গবেষণা অন্ত্র নেই, ঠিক আছে।
আর্থিক ব্যবস্থাপনা, বাজারজাতকরণ ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থাপনা, প্রজেক্ট ব্যবস্থাপনা, হিসাব ব্যবস্থাপনা ইত্যাদি বিষয় এখন আলাদা শাস্ত্রের রূপ পরিগ্রহ করে সামগ্রিক ব্যবস্থাপনাকে আরো বিকশিত ও সুষমামণ্ডিত করেছে। আচ্ছা, আমাদের ক্লাস একদম শেষের দিকে, হ্যাঁ, তাহলে আমরা কি আর পড়বো নাকি আজকে পড়াটা এখানে রাখবো? মিস এইখানেই রাখি, সময় মিস তো নাই। এখানেই রাখে। হ্যাঁ, আমাদের সময় নাই, যদিও আমাদের 1-1.5 মিনিটের মতো আছে, বাট তারপরও আমরা শেষ করে দিই, আমরা না আগাই, নেক্সট ক্লাস আমরা আগাবো, আজকে পড়া একদমই হয়নি। আচ্ছা ফারজানা, এইখানের মধ্যে আমরা যে আজকে কর্মপত্র যেটা শেষ করলাম সেখানের মধ্যে প্রথম 5টার মধ্যে কোনোটা কি আছে তোমার আরেকটু জানার ছিল বা আরেকটু জিজ্ঞেস করার ছিল? জান্নাতকে জিজ্ঞেস করলাম না, কারণ জান্নাত গত ক্লাসটা মনে হয় অত খেয়াল করে নাই বা বুঝে নাই, বুঝছো জান্নাত? না মিস, আমি এর আগে ক্লাস করিনি। মিস আচ্ছা হ্যাঁ বলো তো, মিস আমাকে ফারজানা। একটু 3 নাম্বারটা আরেকবার বলে দিবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলে দেবো, এটাই চাচ্ছি। দেখো, মিসেস ইসলাম কর্মীদের নতুন আদেশ প্রদানের আগে প্রদত্ত আদেশ ও এর কার্যফল বিবেচনা করেন। মানে মিসেস ইসলাম হলো তার অধস্তন যারা আছে, হ্যাঁ, সে যে তাদেরকে যা আদেশ করবে, হ্যাঁ, তার সেই তো আদেশ করবে, তার আন্ডারে যারা আছে সেই তো আদেশ করবে, অন্য কেউ তো আর আদেশ করবে না। তাহলে তো আমাদের আদেশের জি, ঐক্য নীতিটা ভায়োলেন্ট হবে। তো মনে কর যে জি। যে আদেশগুলো তিনি দেন সেই আদেশগুলো দেওয়ার পর তার কর্মীরা যদি সেটা মান্য করে বা করে ফেলে, তখন সেটার ফলাফলটা আসলে কি হবে, ঠিক আছে? নির্দেশ আদেশগুলো দিবে, সেই আদেশগুলো দেওয়ার পরে তার আসলে মানে এটার ফলাফল কি হবে, এটা কি মানে ভবিষ্যতে কোন ধরনের মানে সিচুয়েশন রূপ ক্রিয়েট করবে, দিবে। ঠিক আছে, সে আগে চিন্তা করে, মানে দেওয়ার আগেই চিন্তা করে। তো এটা কি হবে ফারজানা? আদেশ ঐক্য নীতি। আদেশের ঐক্য নীতি। না মিস, নির্দেশের ঐক্য নীতি। জান্নাত কি হবে? নামিস বলছো, হ্যাঁ বলো। নির্দেশ ঐক্য নীতি।